যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল, যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী, একজন আওয়ামী লীগের পক্ষের না, তারাই যখন বলতেছে যে এই সরকারটা বাটপাড়, এই সরকারে দিয়ে কিছু হবে না, এই সরকার কোনো নির্বাচনে দেবে না, এরা কিছু আনতে পারতেছে না। কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার, কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি। ফলে এই হতাশা থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। তারপরে তাদের যারা পারিষদ, এই পারিষদ যেখানে যায় সেখানে ধাওয়া খায়। ধরেন ময়মনসিংহে গেছে, দেখলাম একজনে ব্যঙ্গ করে লিখছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আব্দুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা, মানে মানুষ ধাওয়া করতেছে, দৌড়াইতেছে। আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন, সেই ফুটেজটা পাশে, কাকে ভয় দেখান, আমরা ভয় পাই না, আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজোয়া যানের ভিতরে ঢুকতেছে। তারপর গেছে কক্সবাজার, সেখানে বাধার সম্মুখীন হয়েছে। এরপরে গেছেন গাজীপুরে, সেখানে মার খেয়ে আসছেন। চিটাগাঙে মঞ্চে বোতল মারতেছে। এখন এরা বুঝতে পারছে যে আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না, এই সবখানে আওয়ামী লীগ, এ কারণে আতঙ্কে আছে। তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ আছে। আর একটা কথা মনে রাখবেন, আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগতভাবে আমার আছে। আমাদের নেতা কর্মীদের, আমাদের মব আক্রমণ করা, আমাদের জেলে ঢুকানো, মিথ্যা মামলায় দেওয়া, গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়, তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটা হয়তো ওরা বুঝতে পেরেছে, এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, চতুর্পাশে আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন যে বিষয়টি বলতে চাই, আপনি এনসিপির কথা বলেছেন, নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে, ময়মনসিংহে বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে, কক্সবাজারের কথা বললেন, কিন্তু এনসিপিতে তাদের কর্মসূচি পালন করেছে এবং 3 তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে। তারা তো এগিয়ে যাচ্ছে। এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে। জি প্লিজ। দেখুন, রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে। আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে 900 পুলিশ ডিপ্লয় করছে। 900 পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না, ওরাই ভাষণগুলো শুনবে। গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা, মঞ্চ দেখায়, মঞ্চের সামনে দেখায় না, কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে, সামনে দেখায় না, মানে চেয়ার ফাঁকা, কোনো লোক নাই। তো এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে, কারণ অডিয়েন্স কিন্তু এখন পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, অন্য কেউ না। তো সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারাও নিজেরাও বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই। আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো, উমামা ফাতেমা, তাদের নেত্রী, সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেকড় অনেক গভীরে, আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। আবার আর একজন তাদের মহিলা নেত্রী, তিনি বললেন কি, ইসরাফিল জানো, উনি বললেন যে নীলা ইসরাফিল, হ্যাঁ নীলা ইসরাফিল, তিনি বললেন যে এই কারণে এদের সঙ্গে থাকছি না, চিত্র জগতের বাঁধন, তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি। এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে, তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে। এই শহীদ মিনারে সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী, ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম, এরা যদি কোনো কর্মী টর্মী দেয়। জামাত ইসলাম জিন হাজির করে না, জিন হাজির করছে মুফতি ইব্রাহিম। জামাত ইসলাম হলো ফেরেশতা হাজির করছে, ফেরেশতা, সরি ফেরেশতা। এখন শহীদ মিনারে যদি কিছু ফেরেশতা আমরা পৌঁছে দেন এবং জামাতের ক্যাডারদের পৌঁছে দেন, তাহলে প্রেস ক্লাবে বা শহীদ মিনারের সামনে কিছু লোক হবে। আয় রাজুতে আয়, এ কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না, এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টা স্লোগান দেয়, যেটা নেকেট স্লোগান। আপনার এই অনুষ্ঠানে আমার বলা ঠিক হবে না, ফলে তারা লোকজন পাবে না। তবে কিছু ভুইফোট সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে, মানে ঘোষণায় কি হবে, ধরেন যারা এখন শপথ নিয়েছে, আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি, তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব। ডক্টর ইউনূস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব। অ্যাডভাইজারও তাই করছেন। সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে শপথ নিয়েছেন, ওনাদের শপথটা আর একটু বাড়তি।
প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব, জীবনের বিনিময় হলে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ধরেন বিজিবির প্রধান যিনি, উনি তো আর্মির অফিসার, উনি ওই শপথ নিয়েছেন। তাহলে গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে, এনএসআই ডিজিএফআই যারা আছেন, তারা এই শপথ নিয়েছেন এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব, এইটাকে অনুসরণ করব। তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আর একখান জুলাই প্রোক্লামেশন হয় না। প্রোক্লামেশন একটা দেশে একবারই হয়, সেটা 1971 সনে হয়েছে স্বাধীনতার প্রোক্লামেশন, যেটা আমাদের 72 সনের কনস্টিটিউশনের প্রথম পাতায় আছে। এখন ওনরা শহীদ মিনারে বসে কি ঘোষণা করলো, এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে যে সে মানুষ 18 থেকে 19 কোটি। এই 19 কোটি মানুষের পূর্বসূরি যারা ছিলেন, যারা লিগালি অথরাইজ ছিলেন, অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন 70-তে, যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের, তাদের কিন্তু একটা অথরিটি ছিল এই প্রোক্লামেশন দেওয়ার, তারা দিয়েছেন। এখন যারা শহীদ মিনার দিতে চান তারা কারা, তাদের কে অথরাইজ করছে? ওই প্রোক্লামেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই। এরকম প্রোক্লামেশন আমরা অনেক দেখছি, অনেকে তত্ত্ব দিছে। আমি একটা কথা প্রাসঙ্গিক বলি, আপনার এই লাইভ শোতে অনেকে আছেন, তোহা, অনেকে আছেন, সিরাজ শিকদার, বদরুদ্দিন ওমর, আহমদ শরীফ, এইরকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই লেখছে, বইয়ের স্তূপ হয়ে গেছে, একেবারে রুম বোঝাই। এই তত্ত্ব কাজে লাগে নাই। বঙ্গবন্ধুর 6 দফা তত্ত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজে ওই যারা ওইখানে বসে কথাবার্তা বলতে চায়, ও প্রোক্লামেশন নিয়ে আমরা একদম চিন্তা করি না। বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে এবং সেভাবেই বাংলাদেশ চলবে। বরং যারা উচ্ছৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে, যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে, যাদের সিপাহশালারা নিজেরা স্বীকার করেছে যে 15 বছর যাবত আমরা প্ল্যান করছিলাম 5 তারিখ শেখ হাসিনার পতন না হলে অস্ত্র তুলে ধরতাম, প্রশ্ন আসবে সে অস্ত্রগুলো কোথায়? কাজী কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ সুসংগঠিত আছে, যারা স্বাধীনতার পরিপন্থী, মুক্তিযুদ্ধের পরিপন্থী, আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। সে সময়টা খুব বেশি দূরে নয়। জি জি, ধন্যবাদ আপনাকে। এখন আপনি 71-এর কথা বলেছেন। 71 সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে 71-ও সেই ঘটনা ঘটে নাই, মানে শেখ হাসিনার যে নির্যাতন, গুম, হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন, 71 সালে সেই ধরনের ঘটনা ঘটে নাই, এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন। আবার বিকেল বেলায় তিনি সরি বলেছেন। এখন যে সরি বলাতে তার সমর্থক যারা আছেন তারা খুব দুঃখ পেয়েছেন। তারা বলতে চাচ্ছেন গত 16 বছর আসিফ নজরুল সাহেব যে মিথ্যা কথাগুলো বলেছেন, এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন, তাহলে আমরা যাব কোথায়? আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন, এটা কি আপনার জানা আছে? আমার জানা নাই, তবে আমার একটা অনুমান আছে। অনুমানটা হলো এইরকম: 71 সনে কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। এখন ধর্মান্তরিত হলে হবে না, রাজাকাররা বলতেছে যে তুই খালি মুসলমান খাতাপত্রে বললে হবে না, তোর গরুর মাংস খেতে হবে। তো অনেকে হয়তো গরুর মাংস খেত না, কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করতো, এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে দিছে, এ ভাই গরুর মাংস কোথায় পাবো। বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞেস করতো, যাতে বোঝে যে এই মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে। হয়তো ওই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না। এখন আসিফ নজরুল হচ্ছেন ঘাতক দালার নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে, সেখানের একজন ছিলেন। তো সেখানে থাকা অবস্থায় উনি যে গণ আদালতটা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, দেলোয়ার হোসেন সাইদিকে যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেলও লিখছিলেন। এইসব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা, এখন তো সেই গ্রুপ নাই। আবার উনি তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা বড় আর্টিকেল লিখবো। কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু, তিনি যে এত স্যাক্রিফাইস করছেন, এইরকম একটা মহামানব ছিল, আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে। সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দিচ্ছে। কি মহামানব বঙ্গবন্ধু। এইভাবে যেসব কথাবার্তা বলছে, জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো বলে নাই।
এখন ও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা, নব্য মুসলমানের মতো হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা, এজন্য সে আর কি এই 71-কে শেখ হাসিনার আমলের চেয়েও খুব গ্লোরিফাই করতে চেয়েছেন, যেটা অত্যন্ত ভালো। করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেরটাই তো ভালো ছিল। এখন উনি মাঝখানে আবার সরি বললেন। আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করছে, আপনি না বললেন 26 লক্ষ ভারতীয়রা কাজ করতেছে, তো 26 লক্ষ থেকে আপনি কি 6 লাখও বের করতে পারছেন কিনা? বলে খালেদ দেখেন, আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না। তাহলে শপথবদ্ধ অবস্থায় এক কথা, শপথবদ্ধ না থাকা অবস্থায় এক কথা, এই মিথ্যা কথা বলা যাবে? আবার তিনি বিভিন্ন অকেশনে যেসব কথা বলছেন, আল্লাহ আমাকে যদি এরকম সুযোগ দিত আমি পাবলিক বাসে চড়তাম, আমি দিলটা দিয়ে সারা দিন খাটতাম। পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায় নাই। তারপর আবার বলছেন মানুষ যে আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসা আমি বুঝতে পারিনি। ছাত্ররা বলে স্যার স্যার স্যার, ক্যান্টনমেন্ট আমাকে ডাকে যে আপনার কথা সবাই চলে। এখন আবার উনি দেখে মাইলস্টোন স্কুল কলেজে সেই ছাত্ররা 9 ঘন্টা আটকাই রাখছে এবং মুখের উপর বলতেছে ভুয়া, দুর্নীতিবাজ, স্বৈরাচার। তারপরে পুলিশ আনা হয়েছে, পুলিশে কাজ হয় না। এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে। তারপরে পুলিশ যখন ব্যারিকেড দিয়ে না নিচ্ছে, সেই সময় ভুয়া ভুয়া গালিগালাজ করতেছে। এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয়, কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না, তখন অবস্থাটা কি হবে। এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে। খন্দকার ভাই, আমার মনে হয় উনি এখন বিদিক হয়ে গেছে। আচ্ছা, একটা কথা আপনারা বুঝেন না, আপনি তো চিকিৎসক না, সো আপনার সেটার জন্য অপরাধী বলা যাবে না, বা বোঝার ক্ষমতা নেই আপনার, সেটা বলা যাবে না। সেটা হচ্ছে উনি গত 16-17 বছর অসুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। যেই কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো তো আপনি আইনের লোক হিসেবে বলতে পারবেন। অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু ওই আদালতে কাউন্ট করে না। সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি। এখন তিনি সুস্থ অবস্থায় আছেন, এখন তিনি ওই ফ্রুটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম, এটা আমাদেরকে মাথায় নিতে হবে, মেনে নিতে হবে। এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেগুলো গত 16 বছর বলা উচিত ছিল, এখন তিনি সেগুলো বলছেন। ঠিক আছে, আমরা খুবই ভালো অবস্থায় আছি, আমরা খুব মজা পাচ্ছি। এবং আসলে কে কি ক্ষমতায় গেলে বোঝা যায় যে আসলে তার কার কি অবস্থা, কি কতটুকু ধারণ করতে পারেন। আমরা একটা চাঁদাবাজি নিয়ে একটু আসি। চাঁদাবাজি নিয়ে আমাদের খুব মুখরোচক বেশ কিছু আলোচনা হচ্ছে, যে আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজিকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন আঙ্গিকে তারা চাঁদাবাজি করছেন। ভালো, আমাদের যে এই রিয়াদের বাসায় 2.5 কোটি নাকি কত কোটি টাকা চেক টেক পেয়েছে, হ্যাঁ চেক পেয়েছে। এখন এই অবস্থায় এই ছেলেটাকে ডিস্টার্ব করা আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে কিনা? সে মাত্র 2.5 কোটি বা কিছু এফডিআর হতে পারে, হয়তো আরো বেশি। এই অবস্থাটাকে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে কিনা? আবার কেউ কেউ বলছেন আমাদের রিয়াদ সাহেবের যদি 2.5 কোটি টাকার ঘরে পাওয়া যায়, রিয়াদ সাহেবের বস যারা আছেন তাদের কি অবস্থা? জি, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, এই জায়গায় আমাকে অনেকে ফোন করছে, ফোন করে তারা বলছে যে 5 জন গ্রেপ্তার হয়েছে তাদের এক ফ্রেন্ড ঢাকার একটি গুরুত্বপূর্ণ দৈনিকের সিটি এডিটরকে ফোন করছেন। ফোন করে বলছে যে আমাদের এই নিউজটা দিবেন না। তা বলছে যে কেন নিউজটা দেবো না? বলে না, আমরা ছোট মানুষ, আমাদেরটা নিউজ দেবেন না। তো উনি নাকি বলছেন যে আমি যদি না দেই, অন্যান্য মিডিয়ায় তো এসে গেছে, টেলিভিশনে দেখা হচ্ছে। তখন সে রাগ হয়ে বলছে যে আরে ভাই, আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন? আমাদের ওস্তাদদের নিয়ে লিখতে পারেন না? তো ওই সাংবাদিক আবার বলছে, সাংবাদিক আপনারও পরিচিত, সে বলছে যে তোমরা কিছু তথ্য দাও, তথ্য দিলে আমরা সেটাও ছাপবো।